যখন আপনি ইনফোটেইনমেন্ট করছেন তখন আসলে কি হচ্ছে যে আপনার অডিয়েন্স যারা ছিল সেটা কি অডিয়েন্স বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আপনার আগের অডিয়েন্সরাই এই কন্টেন্টগুলো দেখছে? আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি ফার্স্ট ইয়ার রিলেটেড কন্টেন্ট বানাতাম, সেকেন্ড ইয়ারে থাকতে ওই রিলেটেড কন্টেন্ট বানাতাম। তো আমার বড় হওয়ার সাথে সাথে হয়েছে কি যে আমার অডিয়েন্সরা গ্রো করছে। তো এরা হচ্ছে খুব একটা চলে যায় নাই। আমি দেখলাম যে আমি যে টাইপের ইনফোটেনমেন্ট বানাচ্ছি সেটা আমার লাইফ রিলেটেড, আমার এজ গ্রুপে যে সকল মানুষজন আছে তাদের রিলেটেড, এবং সামহাও সবাই এটা কানেক্ট করতে পারছে, যার কারণে প্রচুর শেয়ার হয়, মানুষ দেখে। তো কিছু নতুন সংখ্যক অডিয়েন্স আসছে, কিছু পুরনো অডিয়েন্স চলে গেছে, এটা আমি বুঝতে পারি যখন কমেন্ট করে যে সে আমার আগে কোনো ভিডিও দেখে নাই। সবাই হয়তো ভাবে যে মানিক ভাই হয়তো এরকম সিরিয়াস মানুষ ছিল, এরকমই বানায়। হ্যাঁ, চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান মানিকের কাছে। আবারও ফিরে এলাম। বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন তো অনেক দিন ধরেই করা হচ্ছে, সেখানে নিজের নামটাও রাখা হয়েছে, অর্থাৎ সবাই ভয়েস অফ মানিক হিসেবেই চেনে, সাইদুর রহমান নামটা কমই চেনে। তো সেই জায়গা থেকে যদি বলি কিভাবে আসলে ভয়েস অফ মানিক নামটা রাখা হলো, আর প্রথমে কি অন্য কোনো নামে শুরু করা হয়েছিল কিনা? আমি স্টার্ট করেছিলাম মিউজিক দিয়ে যে গান টান করবো, তো নাম পুরোটাই ছিল সাইদুর রহমান মানিকটাকে আমি শর্ট করে রেখেছিলাম এস আর মানিকস মিউজিক। অনেক দিন এরকম ছিল। তারপর যখন অনেক ভিডিও দিলাম, দেওয়ার পর কেউ দেখে না, তো একটু মন খারাপ হলো যে কেউ দেখে না কেন। তারপর ভাবলাম যে একটু চেঞ্জ করে অন্য কিছু করা ট্রাই করি। তারপর নামটাকে চেঞ্জ করে ভয়েস অফ মানিক করলাম। এরপর কিছু বুক রিভিউ স্টার্ট করলাম, বুক রিভিউ দিলাম অনেকগুলা, সেগুলো কেউ দেখে না। তারপর পড়তে আপনি ভালোবাসেন? বই, হ্যাঁ, আমার বই পড়তে বেশ ভালোই লাগে, সমসাময়িক বই কিংবা যেগুলো খুব ফেমাস, যেগুলো নিয়ে আলোচনা করলে মানুষ একটু কুলটুল ভাবে, তো এই জন্য ওই টাইপের কিছু বই পড়া হইতো। তো ওই বইগুলো আমি পড়তাম আর রিভিউ করতাম। এই মানে রিভিউ করার জন্যই মেইনলি বইটা পড়া হতো তখন বেশি। এর বাইরে আপনি নিজে কি সাহিত্য চর্চা করেন? না, আমি একদমই সাহিত্য চর্চা করি না। এজন্যই হয়তো এটা আসলে দর্শককে কানেক্ট করেনি, হতে পারে। কারণ কেউ কেউ আছে না যে একদম বইয়ের পোকা, সো তারা দেখা যায় যে বই নিয়ে আসলে ইনডেপথ যেভাবে এই করতে পারে, বিশ্লেষণ করতে পারে, হয়তো সেই তুলনায় এই জায়গাটায় দুর্বলতা ছিল এবং আপনার স্পেশালাইজড স্কিল হয়তো অন্য কিছুতেই আসলে ছিল, সেটাই হয়তো আস্তে আস্তে আপনাকে খুঁজে নিয়েছে। তারপর বইয়ের রিভিউ থেকে এরপর বই রিভিউ যখন মানুষ দেখলো না, তখন ভাবলাম যে আমি আর কি করতে পারি। তো তার কিছুদিন আগে বা কয়েক বছর আগে আমি থিয়েটার করতাম, তো সেখান থেকে মনে হলো যে অ্যাক্টিংটাকে কোনোভাবে ইন্ট্রোডিউস করা যায় কিনা, বা কিছু ভিডিও টাইপের যদি বানানো যায় ফানি করে। তো যখন আমি ফানি ভিডিও বানানো স্টার্ট করলাম, দেখলাম যে ওই আগের ভিডিও থেকে এই টাইপের ভিডিওগুলো অনেক বেশি দেখা স্টার্ট করলো। কিছু ভিডিও হচ্ছে কয়েক লক্ষ মানুষও দেখলো। তারপর বুঝলাম যে না, অ্যাকচুয়ালি আমি এটা করতে পারি, অ্যান্ড এটা করলে হয়তো ভালো কিছু করা যাবে বা মানুষকে নিজেকে দেখানো যাবে। তারপর আর কি ফানি ভিডিও স্টার্ট করা, এবং এরপর আর কি দিন দিন কি বলে ইমপ্রুভমেন্ট হওয়া। বন্ধু মহলে কি আপনার কৌতুক বা হাস্যরসাত্মক অ্যাক্টিভিটির জন্য জনপ্রিয়তা আছে? নট রিয়েলি। আমার কাছে মনে হয় আমি একটু শাই মানুষ, খুব লজ্জা টজ্জা লাগে। বন্ধু মহলে আমার বন্ধু সংখ্যাও খুব কম, হাতে গোনা 4-5 জন, এবং ওরা বলে আমি নাকি ওদেরকে বোর করি, কেউ আমার কথাবার্তা খুব একটা এনজয় করে না। আচ্ছা, তো আমি ঠিক আছে, যদি এনজয় না করে কি আর করার। তো এরপরে মানে মানুষের সামনে খুব কমই করি, নিজে একটু বসে লেখার ট্রাই করি, লিখে ওইটাকে প্রেজেন্ট করার ট্রাই করি। তো ইন রিয়েল লাইফ মানুষ পছন্দ করে নাই, বাট সামহাও ভিডিওতে মানুষ পছন্দ করছে। আমরা অনেকেই আসলে নিজের স্ট্রেংথটা প্রকাশ করতে পারি, কিন্তু দুর্বলতাটা আসলে সহজে আমরা স্বীকার করতে চাই না। এরপর এই যে হাস্যরসাত্মক ভিডিও করা হচ্ছে, যেটা বন্ধু মহলে বা বাস্তব জীবনে মানিক একেবারেই না, সেটা সে ভিডিওতে করছে এবং সেটা মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতাও পাচ্ছে। তারপর সেটা কতদিন চললো? এইটা চলেছে অনেক বছর, 21 সাল থেকে শুরু করেছিলাম। 21 থেকে 26-এর আগ পর্যন্ত, 25 পর্যন্ত এই ফানি ভিডিওই চলেছে, এবং সেইটা দিয়ে প্রায় 3.5 লাখ 4 লাখ ফলোয়ারও হয়েছে। এরপরে মনে হয়েছে যে আসলে জনরা শিফট করার দরকার, এবং জনরা শিফট করার পেছনেও রিজন আছে। এখন আমি হচ্ছে লাস্ট 4-5 মাস ধরে ফানি ভিডিও বাদ দিয়ে ইনফোটেনমেন্ট ভিডিও বানাচ্ছি। তো একটা টাইমে এসে মনে হয়েছে যে আমার মানে দিন দিন হয় কি ইমপ্রুভ করতে হয় আপনাকে। আপনি যারা ফানি ভিডিও বানাবে বা যারা অ্যাক্টিং করবে, তাদের হয় কি নিজের কমফোর্ট জোন থেকে বের হইতে হয়। তো আমি এতই শাই মানুষ, আমার সামনে যদি কেউ একজন হেঁটেও চলে যায়, সেইখানে আমার ডায়লগ ডেলিভারি দিতে প্রবলেম হয়, এবং এই কারণে আউটডোর অ্যাক্টিভিটি কমে যায়। দিন দিন ইনডোরের ভিতরে ভিডিও করা স্টার্ট করি এবং ভিউজ ড্রপ করা স্টার্ট করে। তো
তখন আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। আমার আইদার আউটডোরে ভিডিও করতে হবে, এটা ফানি হইতে হবে, মানুষ দেখবে, অথবা এমন কোনো কাজ করতে হবে যেটা আমি আসলে ইনডোরে করতে পারি অ্যান্ড আমার ইচ্ছা আছে আমি এটা ভালো করতে পারবো, হয়তো ওইখানে শিফট করা উচিত। তো এই কারণে আসলে ফানি ভিডিওটাকে শিফট করে ইনফোটেনমেন্টে চলে আসা। খারাপ লাগে মাঝে মাঝে, মনে হয় যে ওই জিনিসটা আমি বেশি এনজয় করতাম। ফানি ভিডিও করলে হয় কি একটা ম্যাজিক কাজ করে, মানুষ যখন দেখে তখন খুব হাসে বা বলে ভাই আপনার ভিডিওটা দেখে হাসছি। কিন্তু যারা সিরিয়াস টাইপের কন্টেন্ট বানায় তারা না লাইফে মানে ঠিক আছে ভিউজ আসতেছে, ব্র্যান্ড আসবে, স্পন্সর আসবে, কিন্তু ওই ম্যাজিকটা থাকে না। মানুষ দেখলে না ওই আরে মানিক ভাই ওই ব্যাপারটা থাকে না। সো লাস্ট 4-5 মাস ধরে ওইটা মিস করতেছি। দেখলে বলে ভাই আপনার ভিডিওটা দেখছি, খুব ভালো ছিল, খুবই ইনফরমেশন ছিল, অনেক সুন্দর করে আপনি বলছেন। কিন্তু আগে হয়তো কি বাচ্চারা ভিডিও দেখতো, ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখতো, তখন বলতো মানিক ভাইয়া ওই জিনিসটা আর কি মিস করা হয়। বাট স্টিল ঠিক আছে, এখন কন্টেন্ট যেহেতু হবির জায়গা, কন্টেন্ট বানাচ্ছি, যদি সামনে কোনো কাজ করে বা নিজেকে আরও ইমপ্রুভমেন্ট করে নিজের ডেভেলপ করে যদি ওই কমফোর্ট জোন ভেঙে বের হতে পারি, তাহলে হয়তো বা আবার ফানি ভিডিওতে শিফটও করতে পারি। বাট এখন আর কি এই বছর ইনফোটেনমেন্ট নিয়েই কন্টিনিউ করার ইচ্ছা আছে। তবে আমার মনে হয় যে যেহেতু ইচ্ছে আছে ফানি ভিডিও নিয়ে কাজ করার, সেই জায়গা থেকে হয়তো নিজের সোশ্যাল স্কিলের জায়গাটা তার একটু কাজ করে, যেহেতু আপনি যখন যেটা করতে চেয়েছেন সেটা মনোযোগ দিয়ে করেছেন এবং সেটা মানুষের কাছে ভালোবাসার জায়গাও তৈরি করেছে। তো আমার মনে হয় সোশ্যাল স্কিলকে আর একটু যদি রিভিউ করা যায়, তাহলে হয়তো আবারও আমরা ভয়েস অফ মানিক থেকে মজার মজার সব কন্টেন্টগুলো পাবো। তো সেই জায়গা থেকে যদি বলি, যখন আপনি ইনফোটেইনমেন্ট করছেন তখন আসলে কি হচ্ছে যে আপনার অডিয়েন্স যারা ছিল সেটা কি অডিয়েন্স বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি আপনার আগের অডিয়েন্সরাই এই কন্টেন্টগুলো দেখছে? আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি ফার্স্ট ইয়ার রিলেটেড কন্টেন্ট বানাতাম, সেকেন্ড ইয়ারে থাকতে ওই রিলেটেড কন্টেন্ট বানাতাম। তো আমার বড় হওয়ার সাথে সাথে হয়েছে কি যে আমার অডিয়েন্সরা গ্রো করছে। তো এরা হচ্ছে খুব একটা চলে যায় নাই। আমি দেখলাম যে আমি যে টাইপের ইনফোটেনমেন্ট বানাচ্ছি সেটা আমার লাইফ রিলেটেড, আমার এজ গ্রুপে যে সকল মানুষজন আছে তাদের রিলেটেড, এবং সামহাও সবাই এটা কানেক্ট করতে পারছে, যার কারণে প্রচুর শেয়ার হয়, মানুষ দেখে। তো কিছু নতুন সংখ্যক অডিয়েন্স আসছে, কিছু পুরনো অডিয়েন্স চলে গেছে, এটা আমি বুঝতে পারি যখন কমেন্ট করে যে সে আমার আগে কোনো ভিডিও দেখে নাই। সবাই হয়তো ভাবে যে মানিক ভাই হয়তো এরকম সিরিয়াস মানুষ ছিল, এরকমই বানায় হ্যাঁ। কিন্তু যখন নিচে যায় তখন ভাবে আচ্ছা আপনি এই টাইপের ভিডিও বানাইতেন, আপনি এইগুলো আগে করে আসছেন। তো তখন বুঝতে পারে যে নতুন নতুন অডিয়েন্স আসছে। বাট একটা বড় সংখ্যক অডিয়েন্স এখনো আমার পুরনো অডিয়েন্সই আছে, যারা আমার সাথে সাথে হয়তো গ্রো করছে এবং তারা এখন এই ইনফোটেইনমেন্ট ভিডিও একটু ভারভারিক কন্টেন্টের দিকে একটু ভালোবাসা খুঁজে পাচ্ছে। ট্রু। এবং আমার কাছে মনে হয় একটা বয়সের, আমি জানি না আমি ভুল হতে পারি, একটা বয়সের পরে মনে হয় কি যে ফানি ভিডিও কতদিন আর করা যায়। এখন অনার্স শেষ, মাস্টার্স শেষ, মাস্টার্সের রেজাল্ট দিলে হয়তো বা বেকার হয়ে যাব। তো এই টাইমে সামনে হয়তো বা বিয়ে শাদিও হবে। তো ওই টাইমে হয় কি, আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে নাও হতে পারে, আমার কাছে মনে হয় যে একটু চেঞ্জ হওয়ার দরকার আছে জীবন নিয়ে, তারপর হচ্ছে সমাজ নিয়ে, সমাজের মানুষ নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। কারণ এইভাবে লাইফ যাবে না। আমি এখন অনেক কিছু আগে যেটা করে খুব ফানি ভাবতাম, নিজে কুল মনে হইতো, একটা মানুষকে রোস্ট করে দিছি, একটা মানুষকে উল্টাপাল্টা বলে দিছি, এখন মনে হয় যে না, একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এবং যখন আমাকে প্রায় প্রতি মাসে দেখা গেছে যে 2 কোটি মানুষ আমার ভিডিওগুলো দেখে, তো 2 কোটি মানুষের উপর কি প্রভাব পড়তেছে, আমি হয়তো বা একটা জিনিস হাসতে হাসতে বলে ফেলছি, কিন্তু ওই পাশ থেকে মানুষটা কিভাবে রিসিভ করতেছে এই জিনিসটা আসলে একটু চিন্তা করার ব্যাপার আছে। যার কারণে মনে হয় আমি যাই করতেছি, যাই বলতেছি, এখানে একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। তো ইনফোটেইনমেন্ট এখন এনজয় করতেছি, সামনে ফানি ভিডিওতে যেতেও পারি নাও পারি। এবারে যদি বলি, আমার মনে হয় ইতিমধ্যে আপনার এই যে এক্সপিরিয়েন্সের গল্পগুলো, সেটা যদি কেউ দেখে থাকে, নতুন ক্রিয়েটর হিসেবে যারা কাজ শুরু করতে চায় তাদের জন্য হেল্পফুল একটা লেসন হতে পারে, যে নিজেকে আগে ডিসকভার করা, নিজেকে আসলে কোন কন্টেন্টটা আমার সাথে যাচ্ছে, কোন কন্টেন্টটা আসলে আমাকে, সেটা নির্বাচন করতে পারা, বোঝা সময়ের সাথে সাথে, এটা আমার মনে হয় অনেক নতুনদেরকে হেল্প করবে। এবারে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে একটু থিয়েটার করেছেন কিছুদিন, অভিনয়ও কি করার ইচ্ছে আছে কিনা? আমি থিয়েটার করেছি আপু 2017 থেকে 20 সাল পর্যন্ত 3 বছর করেছিলাম। তো যিনি আমাদের স্যার ছিলেন, টুটুল চৌধুরী স্যার, আমাকে নিয়ে গিয়েছিলেন অভিনয় করাতে। 2টা নাটকে অভিনয় করেছিলাম, কিন্তু আমি সামহাও এনজয় করি না নাটকটা আসলে। এই যে সেট
এই যে এখানে আসছি খুবই কি বলে এটাকে, মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার জন্য না। আমি যে নিজে একটা কাজ করতে খুব পছন্দ করি, সেখানে প্ল্যানিং আমার, স্ক্রিপ্টিং আমার, এডিটিং আমার, এক্সিকিউশন আমার, এবং মানুষের সাইকোলজি বোঝা সব কিছু আমি করতেছি। এখানে নিজেকে এক্সপ্লোর করে একটা জায়গা থেকে ওইখানে যাওয়ার পর দেখলাম যে ডিরেক্টর যিনি থাকেন তিনি একটা ধরায় দিচ্ছেন একটা স্টোরি এবং ওইটা নিয়ে কাজ করতে হচ্ছে। এবং আমার এমন কোনো জায়গাও তৈরি হয় নাই যেখানে আমি কি বলবো যে না আমি এই স্ক্রিপ্টে কাজ করবো না, আমাকে এটা দেন, মানে ওই জায়গা আমার নাই। সো স্বাধীনভাবে কাজ করার জন্য আসলে আমার কাছে মনে হয় আমি যেখানে আছি সেই জায়গাটা ভালো। এখানে আমি আমার স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারবো, আমার যেইটা ইচ্ছা আমি সেটা নিয়ে কাজ করতে পারবো, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। আমি চাই মানুষ আমাকে দেখুক, আমার খুব ভালো লাগে মানুষ আমাকে দেখলে, আমার কথা শুনলে। ঠিক আছে রিয়েল লাইফে বলতে পারি না, হয়তো বা 5 জন থাকলে আমি চুপই থাকবো এখানে, কিন্তু ক্যামেরার পেছনে থেকে বা হচ্ছে অডিয়েন্স যখন সামনে থেকে দেখে আমার স্ক্রিনে দেখে ওই জিনিসটা আমি খুব এনজয় করি। তো আমি এটাও পাচ্ছি, প্লাস আমার স্বাধীনতা আছে আমার কাজ করার। তো সেই ক্ষেত্রে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়াকেই প্রেফার করি। নিজের কন্টেন্টে নিজেই ডিরেক্টর, ট্রু, তাই না? হ্যাঁ নিজের কন্টেন্টে নিজেই ডিরেক্টর, ডিরেক্টর, নিজেই স্ক্রিপ্ট রাইটার, সবকিছু নিজে। হ্যাঁ। সো এই যে কন্টেন্টের সাথে যাত্রা শুরু হলো, নিজে নিজের মতো করে করা হচ্ছে, এখন এসে কি মনে হয় এখন যে যুগ সবাই কিন্তু আসলে কোলাবোরেট করছে, ব্র্যান্ডের সাথে কাজ করা হোক বা অন্য কিছু হোক, সেখানে একটু এক্সট্রোভার্ট হওয়াটা বোধহয় জরুরি। সেই সাথে মানুষের সাথে কোলাবোরেশন, হ্যাঁ মানুষের সাথে মিশে যাওয়া, বা ওই যে পাবলিক রিয়াকশন, বা মানুষকে নিজের ভিডিওতে ইনক্লুড করা, এটা যেই জনরার ভিডিওই হোক না কেন, আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইনপুট দিতে পারলে হয়তো কন্টেন্টটা আর একটু এনরিচড হয়, কন্টেন্টে একটু ডাইমেনশনগুলো একটু বিভিন্ন দিকে যায়, সেক্ষেত্রে মানুষ হয়তো সেটাকে একটু পছন্দ করবে, ভিন্নভাবে নেয়। সেই জায়গা থেকে কি মনে হয় যে একটু চ্যালেঞ্জ রয়ে গেছে, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করা দরকার? আমার জন্য জায়গাটাতে চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন আমি এখন পর্যন্ত অনেকগুলো ইভেন্টে ডাক পেয়েছি, অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের গ্যাদারিংয়ে হচ্ছে আমার যাওয়া হয়েছে। আমি কখনো এখান থেকে ভালো কন্টেন্ট বের করতে পারি নাই, আমার খুব অ্যাংজাইটি কাজ করে, খুব আনকমফোর্টেবল আমি থাকি। তো ওই জায়গা থেকে হচ্ছে যদি ওইটাকে ওভারকাম করতে পারে তার কন্টেন্টে অনেক ভালো করার সুযোগ আছে। যেমন আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার পরে এসে তারা কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার গেইন করে ফেলছে, আমি হয়তো 5 লাখে আটকে আছি। এটার একমাত্র রিজন হচ্ছে আমি ইন্ট্রোভার্ট, নট রিয়েলি ইন্ট্রোভার্ট, মানে এই জিনিসটা আমি ভালো করে এক্সিকিউট করতে পারি না। নতুন মানুষের সামনে আমার কথা বলতে খুব জড়তা কাজ করে। এমন যদি হতো আপনি আমার ফ্রেন্ড, দেখা গেছে যে আমি হয়তো বা খুব এনজয় করতাম কথা বলতে, বা এমন ভাবে কথা বলতাম যেটা রিয়েল মানিক। এখন এখানে যেভাবে কথা বলতেছি ইটস নট রিয়েল মানিক, আমার বেশ প্রবলেম হচ্ছে বা আমি আনকমফোর্টেবল ফিল করি জায়গাটাতে। সবকিছু মিলিয়ে এখন তো বেশ যাচ্ছে, সেই সাথে পড়াশোনা হচ্ছে চাইনিজ ভাষা নিয়ে, অনার্স কমপ্লিট হয়েছে, এখন মাস্টার্স চলছে। তো সেই জায়গা থেকে এখন সামনের দিকে কি মনে হয় যে নিজের কন্টেন্টের জায়গা থেকে সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা চাইনিজ কালচার সেগুলোকে কিছুটা মানে আনা যাবে মনে হচ্ছে? হ্যাঁ এটা আনা যাবে, এবং আমি গত ডিসেম্বরে হচ্ছে আপু চীনে গিয়েছিলাম, বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ওরা নিয়ে গিয়েছিল। সেখানে আমি আমার ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি বা হচ্ছে যেই মানে একাডেমিক রেজাল্ট আছে এটা শো করছিলাম। ওদের রিকোয়ারমেন্ট ছিল যে যাদের 1 মিলিয়ন ফলোয়ার আছে তারা যেতে পারবে। তো আমি অ্যাপ্লাই করেছিলাম এভাবে যে আমার 5 লাখ ফলোয়ার আছে, বাট আমি হচ্ছে চাইনিজও পারি। তো তখন তারা আমাকে কনসিডার করে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চাইনিজ কিছুটা পারো, টুকটাক কমিউনিকেট করতে পারবা, তাহলে তুমি আসো। তো এই জায়গা থেকে এই ল্যাঙ্গুয়েজ আমাকে হেল্প করছে, এবং সামনে আবার যাওয়া হবে চায়নায়, এবং সেখানেও আমি আমার ল্যাঙ্গুয়েজকে খুব প্রপারলি ইউজ করছি যে ভাই দেখেন আমি চাইনিজ পারি, সো আমাকে নেন। অ্যান্ড দেন তারা বলছে ঠিক আছে আপনি আসেন। এবং সামনে যখন আমি কন্টেন্ট বানাবো আমার ইচ্ছা আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে আমি এটাকে এখানে ইন্টিগ্রেট করবো, এবং আমার কন্টেন্টের মাঝে এটাকে আমি তুলে ধরবো যে আমি এটা পারি, বা আমি হচ্ছে এটার ইম্পর্টেন্সটা বোঝাবো। এটাকে আমার কি বলে এটাকে যে লেভারেজ করার ইচ্ছা আছে, ভাষা শেখানোর যে ব্যাপারটা এটা নিয়ে আমি প্ল্যান করতেছি যে একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, সেখানে চাইনিজ ভাষার ডিমান্ড দিন দিন বাড়তেছে, তো ওইটা শেখো। তো যেহেতু আমার এটা বিজনেস একটা মডেল দাঁড়াতে পারে, সেই জন্য আমি কিছু কন্টেন্ট মানে এই ভাষাটাকে ইন্টিগ্রেট করব। অনেক অনেক শুভকামনা থাকবে সব কিছুর জন্য, নতুন যে কোনো উদ্যোগ, যে কোনো প্রজেক্ট, কিংবা আপনার এই চলমান ভয়েস অফ মানিকের জন্য। আমরা যেহেতু প্রথমেই বলছিলাম গিটার আছে পাশে, তার মানে একটু গান শুনবো। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, শেষ করব গান শুনতে শুনতে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়
প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫, ফোন ৯৬৩২০৩০-৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান আর প্রজ্ঞা হলো সংগঠিত জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গানটাই শোনেন। ঠিক আছে। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজও লুকিয়ে, শুধু এখন তো কেউ বারণ আর করে না।